আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। অনার্স দ্বিতীয় বর্ষের লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস অর্থাৎ ব্যবসায়ের আইনগত পরিবেশ থেকে আজ ক্লাস নিব। আমি তানিয়া সুলতানা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ, দৌলতপুর, খুলনা। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় থাকবে প্রস্তাব কাকে বলে এবং প্রস্তাব সম্পর্কিত আইনের বিধান বা নিয়মাবলীগুলো। তো প্রস্তাব কাকে বলে বিষয়টি শুরু করার আগে আমি একটু বলছি যে তোমাদের এই যে সাবজেক্টটি লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, এই সাবজেক্টটি তোমাদের একটু পড়াশোনা করতেই হবে। কারণ তোমরা যদি মনে করে থাকো যে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে আমরা একটু পড়ে নিলে হয়ে যাবে, আসলে কিন্তু বিষয়টি এরকম নয়। এই বিষয়টি তোমাদেরকে একটু পড়তে হবে, কারণ এখানে তুমি বানিয়ে বানিয়ে লিখলে হবে না। এখানে কিছু আইন রয়েছে, এখানে কিছু চুক্তি আইন রয়েছে, পণ্য বিক্রয় আইন রয়েছে। এইগুলো তোমাদেরকে অবশ্যই ধারাগুলো মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী লিখতে হবে, তাহলে এখানে ভালো মার্কস তুলতে পারবে। তো এই হলো তোমাদের জন্য আমার পরামর্শ, এবং প্রত্যেকটা সংজ্ঞাগুলো সুন্দর করে এখান থেকে মুখস্থ করতে হবে। তো আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে পড়বে। তো প্রস্তাব কাকে বলে আলোচনায় চলে আসি। প্রস্তাব হলো চুক্তির অন্যতম একটি উপাদান। যখন কোনো ব্যক্তি বা পক্ষ অন্য কোনো ব্যক্তি বা পক্ষকে কোনো একটি কাজ করা বা না করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করে, তখন তাকে প্রস্তাব বলা হয়। তো আমি আবারও বলছি, যখন কোনো ব্যক্তি বা পক্ষ অন্য কোনো ব্যক্তি বা পক্ষকে কোনো একটি কাজ করা বা না করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করে, তখন তাকে প্রস্তাব বলা হয়। প্রস্তাব সম্পর্কিত আর বিভিন্ন সংজ্ঞা রয়েছে, তো আমি একটি উল্লেখ করছি। 1872 সালে যে সংজ্ঞাটি চুক্তি আইনে দেওয়া হয়েছে, চুক্তি আইনে 2 ক ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্মতি লাভের উদ্দেশ্যে কোনো কাজ করা বা তা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন ওই পূর্বোক্ত ব্যক্তি শেষোক্ত ব্যক্তির নিকট একটি প্রস্তাব করেছে বলা যায়। তো প্রস্তাবে 2টি পক্ষ থাকে, একটি হলো প্রস্তাব দাতা আর একটি হলো প্রস্তাব গ্রহীতা। প্রস্তাব দাতাকে আবার প্রস্তাবকও আমরা বলে থাকি। এবার আমরা পরবর্তী আলোচনায় চলে আসি, প্রস্তাব সম্পর্কিত বিধান বা নিয়মাবলী। এই যে কথাটি রয়েছে যে প্রস্তাব সম্পর্কিত বিধান, এখানে কিন্তু কিছু আইন কানুন রয়েছে, সেটার কথাই বলা হয়েছে। তো এখানে যদি আমি না পড়ে বানিয়ে বানিয়ে লিখতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমি ভালো মার্কস তুলতে পারবো না। তো এই প্রস্তাব সম্পর্কিত বিধান যেটা রয়েছে, প্রস্তাব আসলে কি হলো, চুক্তিতে পৌঁছানোর একটা প্রথম একটা সোপান। তাই প্রস্তাবটি অবশ্যই আইনসঙ্গত হতে হবে। তো আমি এখন প্রস্তাবের নিয়মগুলো বর্ণনা করছি, একটি একটি করে আলোচনার মাধ্যমে চেষ্টা করছি। প্রস্তাব নাম্বার 1-এ রয়েছে প্রস্তাব ব্যক্ত বা অব্যক্ত উভয়ই হতে পারে। ব্যক্ত ও অব্যক্ত
উভয়ই হতে পারে। তো লক্ষ্য করো, প্রস্তাব ব্যক্ত অব্যক্ত উভয়ই হতে পারে। প্রস্তাব ব্যক্ত বা অব্যক্ত দুভাবে উপস্থাপন করা যায়। তো এই দুইভাবে উপস্থাপন করতে গেলে দুইটি বিষয় চলে আসে। একটি হলো ব্যক্ত প্রস্তাব। ব্যক্ত প্রস্তাবটা হলো লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করলে যেটা বোঝায় সেটা হলো ব্যক্ত প্রস্তাব। যেমন রূপক প্রীতমকে তার ল্যাপটপটি 50,000 টাকায় বিক্রয়ের প্রস্তাব দিল। তাহলে এটা কি হবে? এটা হবে ব্যক্ত প্রস্তাব। এটা হচ্ছে ব্যক্ত প্রস্তাব। এবার আমরা চলে আসব অব্যক্ত প্রস্তাব কি। প্রস্তাবকের ইশারা ইঙ্গিত বা আচরণের মাধ্যমে প্রস্তাব গ্রহীতা তা উপলব্ধি করলে সেটা হবে অব্যক্ত প্রস্তাব। যেমন বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটে যশোর থেকে ঢাকা নির্দিষ্ট ভাড়ায় যাত্রী বহন করা যায়, বহন করা হয়ে থাকে। আমরা সবাই জানি এটি হলো বিমানের অব্যক্ত প্রস্তাব। কারণ এটি আমরা সবাই জানছি, এটা বারবার বলার কিছু নাই, এটা একটা নির্দিষ্ট হয়ে গেছে। তো নাম্বার 2-এ আসি। প্রস্তাব কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট শ্রেণীর বা জনসাধারণের উদ্দেশ্যে দেয়া যেতে পারে। দেখো, কোনো নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট শ্রেণীর বা জনসাধারণের উদ্দেশ্যে সে দেয়া যেতে পারে, দেয়া যেতে পারে। তো বিষয়টি দেখো, প্রস্তাব কোনো নির্দিষ্ট ব্যক্তির বা শ্রেণীর বা জনসাধারণের উদ্দেশ্যে দেয়া যেতে পারে। যেমন ধরো যে তোমাদের এই অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্র, ধরো সুমনের কলম হারিয়ে গিয়েছে। এখন সে যদি তার বন্ধু ইমনকে কলমটি খুঁজে ফেরত দিলে 10 টাকা দেওয়ার প্রস্তাব করে, তবে সেটা হলো নির্দিষ্ট ব্যক্তির নিকট প্রস্তাব। কিন্তু সেটি না হয়ে সে যদি তার যে শ্রেণী, সেই শ্রেণীর সকলকে উদ্দেশ্য করে বলে যে কেউ কলমটি খুঁজে দিলে তাকে 10 টাকা দেওয়া হবে, তো তখন এটি হয়ে গেল নির্দিষ্ট শ্রেণীর নিকট প্রস্তাব। এবং কিন্তু যদি সে যে কেউ কলমটি খুঁজে দিলে তাকে 10 টাকা দিতে চায়, তবে সেটি হলো জনসাধারণের নিকট প্রস্তাব। তো এই হলো প্রস্তাব কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট শ্রেণীর বা জনসাধারণের উদ্দেশ্যে এভাবেই দেওয়া যায়। নাম্বার 3, প্রস্তাবের শর্ত সুনির্দিষ্ট হবে। প্রস্তাবের শর্ত সুনির্দিষ্ট হবে। প্রস্তাবের শর্ত অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। অনির্দিষ্ট
বা অনিশ্চিত শর্তযুক্ত প্রস্তাব বাতিল বলে গণ্য হবে। প্রস্তাবের যেমন একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে বাঁধন জ্যোতিকে প্রস্তাব দিল, যদি সে তাকে একটি নকশি কাঁথা সেলাই করে দেয় তাহলে তাকে অনেক টাকা দেয়া হবে। কত টাকা দেয়া হবে তা সুনির্দিষ্ট করে কোনো সুনির্দিষ্টভাবে বলা হয়নি। তো এক্ষেত্রে কি হবে, প্রস্তাবটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো সুনির্দিষ্ট শর্ত অনুসৃত হয়নি। নাম্বার 4-এ রয়েছে প্রস্তাব। প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। নাম্বার 4, প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। আমরা জানি যে প্রস্তাবের দুটি পক্ষ, প্রস্তাব দাতা এবং প্রস্তাব গ্রহীতা। তো প্রস্তাব গ্রহীতা প্রস্তাবটি সম্পর্কে না জানলে সেই প্রস্তাব আইনগত কোনো স্বীকৃতি পাবে না। মিস্টার অরুণ তার হারানো কুকুরটিকে কেউ ফেরত দিলে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। সোহান কুকুরটি পেয়ে অরুণকে ফেরত দিল। সোহান পুরস্কারের কথা কিন্তু জানতো না। পরে জেনে যখন পুরস্কার দাবি করলো তখন সাব্যস্ত হয় সোহান কোনো পুরস্কার পাবে না, কারণ সে প্রস্তাব সম্পর্কে অবগত ছিল না। তো এখানে আমরা সুন্দরভাবে বুঝলাম যে প্রস্তাব গ্রহীতাকে অবশ্যই প্রস্তাবের কথা জানাতে হবে, না হলে সেটি বাতিল হয়ে যাবে। নাম্বার 5, শুধু ইচ্ছা প্রকাশ বা বিবৃতি প্রস্তাব নয়। শুধু ইচ্ছা প্রকাশ বা বিবৃতি প্রস্তাব নয়। শুধু ইচ্ছা প্রকাশ বা বিবৃতি প্রস্তাব নয়। তো শুধু ইচ্ছা প্রকাশ বা বিবৃতি কখনো আইনের দৃষ্টিতে প্রস্তাব হতে পারে না, আইনানু হতে পারে না। যেমন একজন ব্যক্তি তার ভাবি জামাইকে বলেছিল তার স্ত্রীর মৃত্যুর পর তার কন্যা অনেক সম্পত্তি পাবে। এটি আইনের দৃষ্টিতে কোনো প্রস্তাবই হবে না, শুধু ইচ্ছা প্রকাশ মাত্র, ইচ্ছা প্রকাশ হিসেবেই এটা পরিগণিত হবে। নাম্বার 5, আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় থাকবে। আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় থাকবে। অভিপ্রায় মানে আমরা জানি যে ইচ্ছা। তো অবশ্যই আইনগত সম্পর্ক স্থাপনের একটা ইচ্ছা থাকতে হবে, না হলে কিন্তু সেটা প্রস্তাব হবে না, প্রস্তাব হিসেবেই গণ্য হবে না। যেমন লিজা তার বোনের বিয়েতে ওসমানকে নিমন্ত্রণ করলো। ওসমান সম্মত হলো, কিন্তু সে বিয়েতে গেল না। এক্ষেত্রে লিজা ওসমানের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করতে পারে না, কারণ নিমন্ত্রণ একটি সামাজিক ব্যাপার। এখানে কিন্তু কোনো আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় বা কোনো সুযোগই নেই। নাম্বার 7, স্বীকৃত হওয়ার আগে প্রস্তাব প্রত্যাহার বা
বাতিল করা যায়। স্বীকৃত হওয়ার পূর্বে প্রস্তাব প্রত্যাহার বা বাতিল করা যায়। আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি। নাম্বার 7, স্বীকৃত হওয়ার আগে প্রস্তাব প্রত্যাহার বা বাতিল করা যায়। দেখো, কোনো প্রস্তাব স্বীকৃত হওয়ার আগে, অর্থাৎ প্রস্তাব যখন স্বীকৃতি পেয়ে যায় তখন সেটা কি চুক্তি হয়ে যায়। তো এক্ষেত্রে স্বীকৃত হওয়ার আগে 5 নং চুক্তি আইনের 5 নং ধারায় বলা হয়েছে যে প্রস্তাব স্বীকৃত হওয়ার আগে প্রত্যাহার বা বাতিল করা যায়, কিন্তু তারপরে নয়। অর্থাৎ একবার প্রস্তাব স্বীকৃত হয়ে গেলে সেটা চুক্তিতে পরিগণিত হয় বা পরিণত হয়ে থাকে। এরপর নাম্বার 8-এ প্রস্তাব চিরকাল কার্যকর থাকে না। নাম্বার 8, প্রস্তাব চিরকাল কার্যকর থাকে না। একটি প্রস্তাব কিন্তু চিরকাল কার্যকর থাকে না। প্রস্তাবে স্বীকৃতি প্রদানের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকলে সেই সময়ের মধ্যে, এবং নির্দিষ্ট মেয়াদ না থাকলে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তা কার্যকর থাকবে। কোনো প্রস্তাব চিরকাল কার্যকর থাকে না। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আদালত সময় নির্ধারণ করতে পারে। নাম্বার 9, প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণের মধ্যে পার্থক্য করা যায়। প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণের মধ্যে পার্থক্য করা যায়। পার্থক্য করা যায়। এই প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণের মধ্যে পার্থক্য করা যায়। প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণ কিন্তু দুইটি ভিন্ন বিষয়। চুক্তি আইনে এ দুটির পার্থক্য দেখানো হয়েছে। কোনো পণ্যের খুচরা মূল্য 20 টাকা লেখা আছে। এটি বিক্রেতার প্রস্তাবের আমন্ত্রণ। ক্রেতা যদি ওই পণ্যটি 20 টাকায় ক্রয়ের আগ্রহ প্রকাশ করে তবে তা হবে প্রস্তাব। বিক্রেতা কিন্তু সে প্রস্তাব গ্রহণ করতেও পারে আবার নাও পারে। তো এই বিষয়গুলো হলো প্রস্তাব সম্পর্কিত বিধান অথবা নিয়মাবলী। শিক্ষার্থীরা এই বিধান বা নিয়মাবলীগুলো অবশ্যই যখন পরিপূর্ণভাবে মেনে চলা হবে তখন এই প্রস্তাবগুলো চুক্তি হিসেবে পরিগণিত হবে, বা এই প্রস্তাবগুলো যখন স্বীকৃতি পাবে তখন প্রস্তাবগুলো চুক্তি হিসেবে পরিগণিত হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শেষ করছি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।